নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। মানুষের লোভ আর মায়া কখনো কখনো মৃত্যুর সীমানাও ছাড়িয়ে যায়। আজ আমরা শুনতে চলেছি প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অনবদ্য একটি কাহিনী, যার নাম কৃপণ। কথায় বলে কৃপণের ধন উইয়ে খায়, কিন্তু সেই ধনের মায়া যদি মরার পরও পিছু না ছাড়ে, রক্ত মাংসের মানুষের চেয়েও যখন সিন্দুকের চাবি বেশি দামি হয়ে ওঠে, তখন জন্ম নেয় এক হাড় হিম করা অতি প্রাকৃত পরিস্থিতি। চলুন তবে ডুব দেয়া যাক আজকের এই গল্পে। কদম্ববাবু মানুষটা যতটা না গরিব, তার চেয়ে ঢের বেশি কৃপণ। তিনি চণ্ডীপাঠ করেন কি না কে জানে, তবে জুতো সেলাই যে করেন সবাই জানে, আর করেন মুচির পয়সা বাঁচাতে। তবে আরও একটা কারণ আছে। একবার এক মুচি তার জুতো সেলাই করতে নারাজ হয়ে বলেছিল, এটা তো জুতো নয়, জুতোর বুট, ফেলে দিন গে। বাস্তবিক জুতো এত ছেঁড়া আর তাপ্পি মারা যে সেলাই করার আর জায়গাও ছিল না। কিন্তু কদম্ববাবু দমলেন না। একটা গুণছুঁচ আর খানিকটা সুতো জোগাড় করে নিজেই লেগে গেলেন সেলাই করতে। জুতো সেলাই থেকেই তার ঝোঁক গেল অন্যান্য দিকে। জুতো যদি পারা যায়, তাহলে ছাতাই বা পারা যাবে না কেন? সুতরাং ছেঁড়া ভাঙা ছাতাটাও নিজেই সারাতে বসে গেলেন। এরপর ইলেকট্রিক মিস্ত্রির কাজ, ছুতোরের কাজ, ছুরি কাঁচি ধার দেয়া, শিল কাটানো, ফুটো কলসি ঝালাই করা, ছোটোখাটো দর্জির কাজ সবই নিজে করতে লাগলেন। এর ফলে যে উনি বাড়ির লোকের কাছে খুব বাহবা পান তা মোটেই নয়, বরং তার বউ আর ছেলেমেয়েরা তার এই কৃপণতায় খুবই লজ্জায় থাকে। বাইরে লোকের কাছে তাদের মুখ দেখানো ভার হয়। কিন্তু কদম্ববাবু নির্বিকার। পয়সা বাঁচানোর যত রকম পন্থা আছে সবই তার মাথায় খেলে যায়। তার বাড়িতে ঝি চাকর নেই, জমাদার আসে না, নর্দমা পরিষ্কার থেকে বাসন মাজা সবই কদম্ববাবু তার বউ বা ছেলেমেয়েরাও করে নেয়। ছোট ছেলে বায়না ধরল, ঘুড়ি লাটাই কিনে দিতে হবে। কদম্ববাবু একটুও না ঘাবড়ে বসে গেলেন ঘুড়ি বানাতে। পুরনো খবরের কাগজ দিয়ে ঘুড়ি আর কৌটো ছেঁদা করে তার মধ্যে একটা ডাঙা গালিয়ে লাটাই হলো। ঘুড়িটা উড়ল না বটে, কিন্তু কদম্ববাবুর পয়সা বেঁচে গেল। এহেন কদম্ববাবু একদিন অফিস থেকে বাড়ি ফিরছেন। 4 মাইল রাস্তা তিনি হেঁটেই যাতায়াত করেন। হাঁটতে হাঁটতে হঠাৎ মাঝ রাস্তায় ঝেঁপে বৃষ্টি এলো। সস্তার ফুটো ছাতায় জল আটকালো না। কদম্ববাবু ভিজে ভূত হয়ে যাচ্ছিলেন। তাড়াতাড়ি একটা পুরনো বাড়ির রকে উঠে ঝুল বারান্দার তলায় দাঁড়িয়ে বৃষ্টির ঝাঁট থেকে আত্মরক্ষা করার চেষ্টা করতে লাগলেন। হঠাৎ পিছনে প্রকাণ্ড দরজাটা খুলে গেল। একজন বুড়ো মতন লোক মুখ বাড়িয়ে একগাল হেসে বলল, এই যে শ্যামবাবু এসে গেছেন, তাহলে আসুন আসুন, ভিতরে আসুন। কদম্ববাবু তটস্থ হয়ে বললেন, আমি তো শ্যামবাবু নই। না হলে বা শুনছে কে? কর্তাবাবু দাবার ছক সাজিয়ে বসে আছেন যে, দেরি হলে কুরুক্ষেত্তর করবেন। এ কি রঙ্গরসিকতার সময়, আসুন আসুন। কদম্ববাবু সভয়ে বললেন। আমি তো দাবা খেলতে জানি না। লোকটার সহ করতে পারল না। কদম্ববাবুর হাতটা ধরে দরজার মধ্যে টেনে নিয়ে বলল,
আচ্ছা আচ্ছা, যা হোক, আপনি রসিক লোক তা আমরা সবাই জানি, তা বলে সব সময় কি রসিকতা করতে হয়? ভেতরে ঢুকে কদম্ববাবুর চোখ ছানা বড়া হয়ে গিয়েছিল। এইসব পুরনো বেনেদি বাড়িতে তিনি কখনো ঢোকেননি। যেদিকে তাকান চোখ যেন ঝলসে যায়। মার্বেল পাথরে বাঁধানো মেঝে থেকে শুরু করে ঝাড়বাতি অবধি সবই টাকার গন্ধ ছড়াচ্ছে। তিনি যে শ্যামবাবু নন, তাকে যে ভুল লোক ভেবে এ বাড়িতে ঢোকানো হয়েছে, এ কথাটা ভালো করে জোর দিয়ে বলার মতো অবস্থাও কদম্ববাবুর আর রইল না। তিনি চারদিকে চেয়ে মনে মনে হিসেব করতে লাগলেন। এই মার্বেল পাথরের কত দাম? কত দাম হতে পারে? ওই দেয়াল ঘড়িটারও কত দাম? ভেজা ছাতা থেকে জল ঝরে মেঝে ভিজে যাচ্ছিল। লোকটা হাত বাড়িয়ে ছাতাটা হাত থেকে একরকম কেড়ে নিয়ে বলল, এ শ্যামবাবু, এই ছেঁড়া তাপ্পি দেয়া ছাতা কোথা থেকে পেলেন? আপনার সেই দামি জাপানি ছাতাখানার কি হলো? কদম্ববাবু শুধু হতবম্বের মতো বললেন। জাপানি ছাতা? লোকটা হঠাৎ তার পেটে একটা চিমটি কেটে বলল, আপনার মতো শৌখিন মানুষ কটা আছে বলুন? ছেঁড়া জুতোয় জল ঢুকে সপ সপ করছিল। কদম্ববাবু জুতো জোড়া সন্তর্পণে ছেড়ে রাখলেন এক ধারে, কিন্তু লোকটার চোখ এড়ানো গেল না। জুতো জোড়া দেখতে পেয়ে লোকটা আঁতকে উঠে বলল, এ বাবা, সেই সোনালি সুতোর কাজ করা নাগরাজ জোড়া কোথায় গেল আপনার? তার বদলে এ কি? কদম্ববাবু কৃপণ বটে, কিন্তু তিনি নিজেও জানেন না তিনি কৃপণ। সাধারণ কৃপণেরা টেরই পায় না যে তারা কৃপণ। তারা ভাবে তারা যা করছে সেটাই স্বাভাবিক, কিন্তু কদম্ববাবু তাদের মতন নয়। তাই লোকটার কথায় ভারী লজ্জা পেলেন। এমনকি তিনি যে শ্যামবাবু নন এ কথাটাও হঠাৎ ভুলে গিয়ে বলে ফেললেন। বর্ষাকাল বলে নাগরাজোড়া পরিনি। লোকটা একটু তাচ্ছিল্যের ভাব দেখিয়ে বলল, 400-150 জোড়া জুতো, সে আবার সামান্য নাগরার মায়া করবে? এটা কি ভাবা যায়? শ্যামবাবু ছেঁড়া জুতো পরে বাবুর বাড়ি আসছেন? এ যে কলির শেষ হয়ে এলো। কদম্ববাবু এ কথা শুনে সভয়ে আর চোখে নিজের পোশাকটাও দেখে নিলেন। পরনে মিলের মোটা ধুতি, গায়ে একটা সস্তা ছিটের শার্ট। শ্যামবাবু নিশ্চয়ই এই পোশাক পরে না। যেন তার মনের কথাটি টের পেয়েই লোকটা হঠাৎ বলে উঠল, না, আজ বোধহয় আপনি ছদ্মবেশ ধারণ করেই এসেছেন শ্যামবাবু। তা ভালো, বড় লোকদেরও কি আর মাঝে মাঝে গরিব সাজতে ইচ্ছে যায় না? নইলে শ্যামবাবু গায়ে তালি মারা জামা পরেন, পরনে হেঁটে ধুতি হয় কি করে? কদম্ববাবু বিগলিত হয়ে হাসলেন, বললেন, ঠিক ধরেছেন বটে। হল ঘরের পর দরদালান। আহা, দরদালানেরও কি স্ত্রী! দুধারে পাথরের সব মূর্তি, বিশাল বিশাল অয়েল পেন্টিং, পায়ের নিচে নরম কার্পেট। এসব জিনিস চর্মচক্ষে বড় একটা দেখেননি কদম্ববাবু, তা শুনেছেন। টাকার কতখানি অপচয় যে এতে হয়েছে তা ভেবে তার মাথা ঘুরতে লাগলো। দুধারে সারি সারি ঘর, দরজায় ব্রোকেড বা ওই জাতীয় জিনিসের পর্দা ঝুলছে, দেয়ালগিরি আর ঝাড়লণ্ঠন ছড়াছড়ি। এক একটা ঝাড়ের দাম যদি 1000 টাকা করেও হয় কমপক্ষে। না, কদম্ববাবু আর ভাবতে পারলেন না। লোকটা দরদালানের শেষে একটা চওড়া সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল, কর্তাবাবু আজ আপনাকে দেখে মজা পাবেন। যা একখান ছদ্মবেশে লাগিয়ে এসেছেন আজ। কদম্ববাবু
হে হে করে অপ্রতিভ হাসি হাসলেন। সিঁড়ি যে একরকম বাহির হয় তা কদম্ববাবুর কল্পনাতেও ছিল না। আগাগোড়া পাথরের বাঁধানো কার্পেট মোড়া এ সিঁড়িতে পা রাখতেই তার লজ্জা করছিল। দোতলায় উঠে কদম্ববাবু একেবারে বিমূঢ় হয়ে গেলে। রাজদরবারের মতো বিশাল ঘর, রূপোয় একেবারে রূপের হাট খুলে বসে আছে। যেদিকে তাকান সেদিকেই রূপো, রূপোর ফুলদানি, রূপোর ফুলের টব, রূপোর টেবিল, রূপোর চেয়ার, দেয়ালে রূপোর বাঁধানো বড় বড় ফটো। কদম্ববাবু চোখ পিটপিট করতে লাগলেন। লোকটা একটু ফিচকে হেসে বলল, হলো কি শ্যামবাবুর? হ্যাঁ, এ বাড়ি আপনার অচেনা? রূপমহলে দাঁড়িয়ে, হ্যাঁ, রূপমহলে দাঁড়িয়ে থাকলে কি চলবে? কর্তা বাবু যে সোনা মহল্লায় আপনার জন্য বসে থেকে থেকে হেদিয়ে পড়লেন। আসুন তাড়াতাড়ি। সোনা মহল্লা? কদম্ববাবুর বেশ ঘাম হতে লাগলো শুনে। রূপমহলেই যা লাখো লাখো টাকা ছড়িয়ে আছে চারধারে। কিং খাবের একটা পর্দা সরিয়ে লোকটা বলল, যান, ঢুকে পড়ুন। কদম্ববাবু কাঁপতে কাঁপতে সোনা মহল্লায় ঢুকলেন। কিন্তু ঢুকেই যে কেন মূর্ছা গেলেন না সেটাই অবাক হয়ে ভাবতে লাগলেন তিনি। সোনা মহল্লার সব কিছুই সোনার, এমনকি পায়ের তলার কার্পেটটায় অবধি সোনার সুতোর কাজ, সোনার পায়াওয়ালা টেবিল, সোনার পাতে মোড়া চেয়ার, সোনার ফুলদানি, সোনার ঝাড়লণ্ঠন। এত সোনা যে পৃথিবীতে আছে তাই জানা ছিল না কদম্ববাবু। তিনি এমন হাঁ হয়ে গেলেন যে ঘরের মাঝে একটা বিরাট সোনার টেবিলের ওপাশে যে গৌরবর্ণ পুরুষটি একটা সোনায় বাঁধানো আরামকেদারায় বসেছিলেন তাকে নজরেই পড়েনি তার। হঠাৎ একটা গমগমে গলা কানে এলো, এই যে শ্যামকান্ত, এসো এসো। কদম্ববাবু ভীষণ চমকে উঠলেন। চমকানোর আরও ছিল, কর্তাবাবুর সামনে যে দাবার ছকটি পাতা রয়েছে সেটা যে শুধু সোনা দিয়ে তৈরি তাই নয়, প্রত্যেকটি খোপে আবার হিরে মুক্ত চুনি আর পান্না বসানো। একধারে সোনার ঘুঁটি, অন্যধারে রূপোর, প্রত্যেকটি ঘুঁটির মাথায় আবার এক কুচি করে হিরে বসানো। বসো বসো হে শ্যামকান্ত, আর সময় নষ্ট করা ঠিক হবে না। মনে হচ্ছে তো আজ আমাদের বাজি রেখে খেলা। এই হলো আমার বাজি। এই বলে কর্তাবাবু একটা নীল ভেলভেটে মোড়া বাক্সর ঢাকনা খুলে টেবিলের এক পাশে রাখলেন। কদম্ববাবু দেখলেন বাক্সের মধ্যে মস্ত একটা মুক্ত। মুক্ত যে এত বড় হয় তা জানা ছিল না তার। তুমি কি বাজি রাখবে শ্যামবাবু? কদম্ববাবু আমতা আমতা করে বললেন, আমি তো গরিব মানুষ, কি আর বাজি রাখবো বলুন? কর্তাবাবু ঘর কাঁপিয়ে হা হা করে অট্টহাসি হেসে বললেন, গরিবই বটে, বছরে যার 20 লাখ টাকা আয় সে আবার কেমন গরিব? আগে আপনার তুলনায় আমি আর কি বলুন? কর্তাবাবু গম্ভীর গলায় বললেন, সে কথাটা সত্যি শ্যামবাবু, আমার মেলা টাকা। এত টাকা যে আজকাল আমার টাকার ওপর ঘেন্না হয়, খুব ঘেন্না হয়। টাকার উপর ঘেন্না? কদম্ববাবুর মুখটা হাঁ হাঁ করে উঠল। কর্তাবাবুর গম্ভীর গলায় বললেন, আজ সকালে মনটা খারাপ ছিল, কিছুতেই ভালো হচ্ছিল না। কি করলুম জানো? 10 লক্ষ টাকার নোট আগুন জ্বেলে পুড়িয়ে দিলুম। হ্যাঁ? শুধু কি তাই,
ছাদে উঠে মোহর ছুঁড়ে কাক তাড়ালুম, তাতে একটু মনটা ভালো হলো। তারপর ঝুড়ি গাড়ি করে হাওয়া খেতে বেরিয়ে 1000টা হিরে আর মুক্ত রাস্তায় ছড়িয়ে দিয়ে এলুম। কদম্ববাবু দাঁতে দাঁত চেপে কোনো রকমে নিজেকে সামলে দিলেন। লোকটা বলে কি? কর্তাবাবু বললেন, এসো চাল দাও, তুমি কি বাজি রাখবে বললে না? কদম্ববাবু মুখটা কাঁচুমাচু করে ভাবতে লাগলেন। কর্তাবাবু নিজেই বললেন, টাকা পয়সা হিরে জহরত তো আমার দরকার নেই, তুমি বরং তোমার পকেটের ওই কলমটা বাজি ধরো। কলম? কদম্ববাবু শিউরে উঠলেন। মাত্র 8 আনায় ফুটপাত থেকে কেনা, তবুও কদম্ববাবু উপায়ন্তর না পেয়ে কলমটাই রাখলেন মুক্তোর উল্টো দিকে। কিন্তু চাল দাবার যে কিছুই জানে না কদম্ববাবু। চোখ বুজে একটা ঘুঁটি এগিয়ে দিলেন কদম্ববাবু। কর্তাবাবু বললেন, সাবাস সাবাস। কদম্ববাবু চোখ মেলে একটা শ্বাস ছাড়লেন। তারপর বুদ্ধি করে কর্তাবাবুর দেখা দেখি কয়েকটা চাল দিয়ে ফেললেন। হঠাৎ কর্তাবাবু সবিস্ময়ে বলে উঠলেন, এ কি, তুমি যে কিস্তি দিয়ে বসেছো আমাকে? হ্যাঁ, এ কি কাণ্ড, আমি যে মাত। তারপরেই কর্তাবাবু হঠাৎ ঘর কাঁপিয়ে হা 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 করে অট্টহাসি হাসতে লাগলেন। সে এমন হাসি যে কদম্ববাবুর মাথা ঝিমঝিম করতে লাগলো, চোখে অন্ধকার দেখতে লাগলেন, ভয়ে চোখও বুজে ফেললেন। যখন চোখ মেললেন তখন কদম্ববাবু হাঁ। কোথায় সোনার ঘর, কোথায় রূপোর ঘর, কোথায় সেই ঝাড়বাতি আর কোথায় দেয়াল ঘড়ি, কোথায় আসবাবপত্র? এ যে ঘুরঘুটি অন্ধকার ভাঙা সোঁদা একটা পোড়ো বাড়ির মধ্যে বসে আছেন তিনি। চারিদিকে চুন বালি খসে ডাই হয়ে আছে, চতুর্দিকে মাকড়সার জাল, ইঁদুর দৌড়চ্ছে। কদম্ববাবু আতঙ্কে একটা চিৎকার দিলেন, তারপর ছুটতে লাগলেন। সেই বাড়ি এমন দশা, কে বিশ্বাস করবে? মেঝে পাথর সব উঠে গেছে, সিঁড়ি ভেঙে ঝুলে আছে, দরদালানের দেয়াল ভেঙে পড়ছে। কদম্ববাবু পড়ি কি মরি করে ধ্বংসস্তূপ পেরিয়ে কোনো রকমে বাইরে দরজায় পৌঁছলেন। দরজাটা অক্ষত আছে। কদম্ববাবু দরজাটার কড়া ধরে হ্যাঁচকা টান মারতে সেটি খুলে গেল। কদম্ববাবু রাস্তায় নেমে ছুটতে লাগলেন। বৃষ্টি পড়ছে, তার ছাতা নেই, পায়ে জুতোও নেই। ভাঙা পোড়ো বাড়ির মধ্যে কোথায় পড়ে আছে। কদম্ববাবু হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। তারপর ভাবতে লাগলেন, সত্যিই তো টাকা বাঁচিয়ে হবেটা কি? জুতোর দোকানে ঢুকে কিনলেন নতুন একজোড়া জুতো। তারপর আবার ভাবতে লাগলেন, শুধু নিজের জন্য কেনাকাটা করা ভালো দেখাচ্ছে না। কাপড়ও কিনে ফেললেন। মনটা বেশ ভালো হয়ে গেল তার। বন্ধুরা, গল্পটি আজকে এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে।